মানুষ, অর্থ এবং সামগ্রী দিয়ে স্বাধীনতা যুদ্ধ জেতা সম্ভব নয়। আমাদের মধ্যে একটা চালিকা শক্তির প্রেরণা থাকতে হবে, যা সাহসী পদক্ষেপ নিতে ও ন্যায়ভিত্তিক পরিবর্তনে উদ্বুদ্ধ করবে। স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়। ভারত ডাকছে, রক্ত আহ্বান করছে, উঠে দাঁড়াও, কোনো কিছু হারানোর সময় নেই, হাতে অস্ত্র তুলে নাও। দিল্লি যাওয়ার রাস্তাটাই হলো স্বাধীন হওয়ার রাস্তা। চলো দিল্লি। একজন সৈনিক হিসাবে সবসময় তিনটি জিনিসের উপর বিশ্বাস রাখতে হবে। এগুলো হলো আনুগত্য, দায়িত্ব এবং বলিদান। যদি নিজেকে সত্যি অপরাজয় করতে চাও, তাহলে এই তিনটি আদর্শকে হৃদয়ের অন্তর থেকে জাগ্রত করতে হবে। একটা আকাঙ্ক্ষাকে আজই আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে, আর সেটা হলো আত্মবলিদানের, যা ভারতকে বাঁচিয়ে রাখবে। সুপ্রভাত। আমি আমার অতীব শ্রদ্ধেয় বা আমাদের অতীব শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতিতে আমার সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। বলে নেওয়া ভালো, আমাদের ছেলেমেয়েরা তাদের বাড়ি থেকেই তাদের অনুষ্ঠান তারা যতটুকু যা পারে তারা তা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। আমরা সেটাকে এক জায়গায় করে আমাদের পুরো অনুষ্ঠানটাকে একসঙ্গে করে সেটাকে সম্প্রচার করব আমাদের সাধ্য মতো। আমি অনুরোধ করছি আমাদের অধ্যক্ষ মহাশয়কে পতাকা উত্তোলনের জন্য এগিয়ে আসতে। এর মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হোক। তাকে সাহায্য করবেন আমার শ্রদ্ধেয় পিটার স্যার এবং রমাবতী বীর স্যার। সবাই উঠে দাঁড়ান। অবশ্যই বলবো সাবধান ভঙ্গিতে আপনারা দাঁড়াবেন। পতাকা উত্তোলিত হচ্ছে। অধ্যক্ষ মহাশয় পতাকা উত্তোলন করছেন। তাকে সাহায্য করছেন আমাদের বীর স্যার এবং পিটার স্যার। পতাকা অভিবাদন করুন, পতাকা অভিবাদন করুন। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। আমি আমার অধ্যক্ষ মহাশয়কে অনুরোধ করছি তিনি এসে নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতিতে মাল্যদান করবেন, চন্দন তিলক অর্পণ করবেন এবং তার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। আর তাকে সাহায্য করবেন আমাদের কাকলি ম্যাডাম আর তার সঙ্গে পিটার স্যার। আসুন বীর স্যার সাথে। আচ্ছা, মোমবাতি লাগে স্যার, একটা ধূপ আমি ঘুরি না, বাকিগুলো আমি করি। এটা স্যার একটা ধরাবে। এটা স্যার একটা ধরা।
কোনো কথা নেই। না হলে ছেড়ে দেবেন। বলা হয় যে এর মধ্যে দুটো গাছ মানে তো এর মধ্যে না দিয়ে এর মধ্যে দেওয়া যায়। বাণী মন্দির রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় তাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতিতে। আমি সবাইকে বলবো একটু জোরে তালি দিন। সবাই শুনবি, এবার যারা যারা আপনারা একে একে আসুন এবং প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করুন। আসুন, হিমাল স্যার আসুন। হিমাল স্যারকে অনুরোধ করছি আপনি উঠে আসুন। তুমি বিদ্যা তুমি ধর্ম তুমি রিধি তুমি মর্मा त्वं हि प्राणः शरीरे बाहुते তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে वन्दे मातरम् त्वं हि दुर्गा वर्षप्रहरणधारिणी कमला कमलदलविहारिणी वाणी विद्यादायिनी नमामि त्वां नमामि कमला ममला अतुला सुजला सुफलां मातरम् वन्दे। আমি শ্রদ্ধেয় কোহলি স্যারকে অনুরোধ করছি, স্যার আপনি আসুন। আজকের এই অনুষ্ঠানকে আপনার তথ্য ভরা বক্তব্য দিয়ে আরো সুন্দর করে তুলুন। আসুন স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমি ওনার সম্পর্কে দু চার কথা বলছি। মাননীয় অধ্যক্ষ মহাশয় ও উপস্থিত সহকর্মীবৃন্দ, আজ 23শে জানুয়ারি আমরা সবাই জানি আমাদের বীর সন্তান নেতাজির 124তম জন্মদিন। আজকের মতোই এক পূর্ণ লগ্নে 1897 খ্রিস্টাব্দে উড়িষ্যার কটক শহরে উনি জন্মগ্রহণ করেছিলেন। তা উনি চিরস্মরণীয় আমাদের এক ব্যক্তিত্ব। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির নাম স্বর্ণাক্ষরে লিখিত আছে। মহাত্মা গান্ধীর সাথে আদর্শগত কিছু মতপার্থক্য ওনার ছিল, তাই পরপর দুইবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার পরেও ওনাকে পদত্যাগ করতে হয়েছিল। মহাত্মা গান্ধী বিশ্বাস করতেন অহিংসা
এবং অসহযোগের আন্দোলনের মাধ্যমে ভারতের স্বাধীনতা আসবে। কিন্তু নেতাজি বিশ্বাস করতেন না, এই পথে ভারতের স্বাধীনতা আসা সম্ভব নয়। উনি সশস্ত্র বিপ্লবের পথে ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য সারা জীবন অতিবাহিত করেছেন। ওনার মৃত্যু নেই, উনি বেঁচে আছেন আমাদের সকলের জীবনে, সকলের মনে, সকলের প্রাণে। ওনার মৃত্যু সত্যিই একটি রহস্য। ওনার মৃত্যু নিয়ে অনেক রাজনীতি হয়েছে, অনেক ঘটনা ঘটেছে। একটা কমিটি এবং দুটো কমিশন তদন্ত করেছে, কিন্তু সে সম্পর্কেও অনেক কন্ট্রোভার্সি আছে। ওনার মৃত্যু তদন্ত নিয়ে 1956 খ্রিস্টাব্দে প্রথম শাহনাজ কমিটি গঠিত হয়েছিল। শাহনাজ কমিটির রিপোর্টে প্রকাশ পেয়েছিল যে হ্যাঁ, 18ই আগস্ট 1945 সালেই ওনার মৃত্যু হয়েছে। কিন্তু আমরা ভারতবাসী সেটা মেনে নিতে পারিনি এবং তিনি যে রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন তারাও মেনে নিতে পারেনি। তারপরে 1970 সালে খোসলা কমিশন গঠিত হয়েছিল। খোসলা কমিশনের রিপোর্টেও একই কথা বলা হয়েছিল যে হ্যাঁ, 18ই আগস্ট 1945 সালেই নেতাজির মৃত্যু হয়েছে, তাই হোক বিমান দুর্ঘটনায়। তারপরে আরো বিতর্ক শুরু হলো যখন 1999 খ্রিস্টাব্দে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন তখন একটা কমিশন গঠন হলো, সেটা হলো মুখার্জি কমিশন। এই মুখার্জি কমিশনের রিপোর্ট সাবমিট হলো 2005 সালে। তাতে বলা হলো না, 18ই আগস্ট 1945 খ্রিস্টাব্দের তাই হোক বিমান দুর্ঘটনার কোনো প্রমাণ নেই এবং সেই হেতু নেতাজির মৃত্যু যে সেখানে হয়েছে তারও কোনো প্রমাণ নেই। 2019 সালের প্রকাশ পেল, 2019 সালে রিলিজ হলো একটা বাংলা ছবি গুমনামি নামে, যাতে বলা হচ্ছে যে মুখার্জি কমিশনের রিপোর্টের ভিত্তিতেই এই গুমনামি ছবিটা তৈরি হয়েছে, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত। ওতে বলা হচ্ছে যে মুখার্জি কমিশনের রিপোর্টে বলা হচ্ছে যে অযোধ্যার পাশে ফৈজাবাদ শহর, সেই ফৈজাবাদ শহরে গুমনামি বাবা বলে একজন ছিলেন, যাকে ঈশ্বর বাবা বা ভগবান বাবা বলে মানুষ শ্রদ্ধা করত। তিনি কারোর সামনে আসতেন না, পর্দার আড়াল থেকে কারোর সাথে কথা বললে, বিশেষভাবে কারোর সাথে কথা বলতে হলে বলতেন এবং তার 26খানা, তার মৃত্যুর পরে, দেহত্যাগের পরে 26খানা ট্রাঙ্ক ছিল, বাক্স ছিল বড় বড়। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে সেই 26টা ট্রাঙ্ক ওপেন করা হয়েছে। তা সেই 26টা ট্রাঙ্ক থেকে যা যা নিদর্শন পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে জার্মানির টাইপরাইটার, জার্মানির দূরবীন, যেটা জার্মানির মিলিটারি সৈনিকরা তখন ব্যবহার করত, এবং উনি যে গোল্ড ফ্রেমের চশমা পরতেন সেই চশমা, বাংলার বই, ইংলিশের বই এবং নেতাজির পরিবারের বিভিন্ন ব্যক্তির ছবি, আজাদ হিন্দ ফৌজের চিঠি, বিভিন্ন ব্যক্তির চিঠি সেখানে প্রমাণ হিসেবে পাওয়া যাচ্ছে। সেই নিয়ে আরো জলঘোলা হয়েছে, কন্ট্রোভার্সি আছে। তা তিনি যেখানেই থাকুন, আজ ওনার 124তম জন্মদিন। উনি বেঁচে আছেন আমাদের মনে প্রাণে, উনি বেঁচে আছেন বিশ্বের ইতিহাসে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। রাজনগরের শাসন
আমাদের চরম উদ্দেশ্য জাতির সর্বাঙ্গীন কল্যাণ ও উন্নতি সাধন করা, সমস্ত বন্ধন হতে জাতিকে চিরকালের জন্য মুক্ত করা। এই সর্বাঙ্গীন উন্নতি আনতে হলে সর্বাগ্রে পরাধীনতার শৃঙ্খল মোচন করতে হবে। রাষ্ট্রীয় বন্ধন হতে জাতিকে প্রথমে মুক্ত করলে আমরা সামাজিক ও অর্থনৈতিক বন্ধন হতে তাকে মুক্ত করতে পারব। স্বাধীনতা একটা অখণ্ড সত্য। এই স্বাধীনতা চাই জাতি এবং ব্যক্তির উভয়ের অখণ্ড জীবনের জন্য। জাতি ও ব্যক্তিকে সমস্ত বন্ধন হতে মুক্ত করলে আমরা আদর্শ জাতি ও আদর্শ মানুষ সৃষ্টি করতে পারব। বন্ধুগণ, শৃঙ্খলা বা ডিসিপ্লিন না শিখলে আমরা কোনোদিন মানুষ হব না। বাঙালি জাতিকে শৃঙ্খলা বা ডিসিপ্লিন শেখানো সহজ নয়, কিন্তু এই দুরূহ ব্রত আমাদের উদযাপন করতেই হবে। বাঙালি জাতিকে সংঘবদ্ধ ও নিয়মানুবর্তী করে তুলতেই হবে। বক্তৃতা গম্ভীর না হয়, বক্তৃতা যদি সত্য গল্প কথা হয়, সে কথা কিন্তু শুনতে ভারী ভালো লাগে। অতএব কোলে স্যারের বক্তব্য খুব শ্রুতিমধুর এবং হৃদয়গ্রাহ্য বলেই মনে হয়েছে এবং খুব ভালো লেগেছে শুনতে। একটা জোরে তালি কোলে স্যারের জন্য। এবার আমাদের কাছে আসছেন আমার ভাই, আমার সতীর্থ, আমার শ্রদ্ধেয় স্যার সমীর ভট্টাচার্য। থ্যাংক ইউ দিদি, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্ম জয়ন্তী আমরা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। সর্বপ্রথমে আমাদের অধ্যক্ষ মহোদয়কে আমার অন্তরের শ্রদ্ধা, সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ যারা আমার সহকর্মী তাদেরকে আমার অন্তরের শ্রদ্ধা, এবং আমাদের ছাত্রছাত্রী যারা আজ বিশেষ কারণবশত অর্থাৎ এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এখানে উপস্থিত হতে পারেনি। স্বপ্নম ম্যাম আমাদের একটু আগেই ঘোষণা করে দিয়েছেন ভার্চুয়ালি তারা করছে এবং আমরা সেগুলো ইউটিউবের মাধ্যমেও দেখতে পারবো। তাদেরকেও আমার অনেক অভিনন্দন। তোমরা এত সুন্দরভাবে তোমরা এর আগের দিন স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন করেছ, সত্যি গর্ব হয়, ভালো লাগে। তো আজ আমিও কোলে স্যার যেমন এত সুন্দর সুন্দর তার মৃত্যু রহস্য নিয়ে বলে গেছেন, সেই দিকটা আমি অতটা আলোকপাত করছি না। আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্য জীবন সম্পর্কে কিছু বলতে চাই। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের এক উজ্জ্বল নক্ষত্র। 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী কোল আলো করে ভারতের আকাশে এবং ভারতবর্ষে তিনি উদিত হয়েছিলেন এবং ভারতবর্ষকে তখন থেকেই যেন একটা সোনালী স্বপ্ন দেখার দিন শুরু হয়ে গেল। পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার যেন শুরুবাত যেটা বলা যায় হিন্দিতে, সেটা সূচনা হয়ে গেল, শুভ সূচনা। ছোটবেলা থেকেই তিনি খুব মেরিটোরিয়াস স্টুডিয়াস ছিলেন, খুব মেধাবী ছাত্র ছিলেন। ছোটবেলায় তিনি খ্রিস্টান মিশনারি কলেজে পড়াশোনা করেছেন
স্কুলে পড়াশোনা করেছেন। এরপরে রেভেন্স কলেজের স্কুল থেকে তিনি মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থানাধিকার করেছেন। যখন তিনি কলকাতায় আসেন, প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি পড়াশোনা শুরু করেন। সে সময় সেখানকার ইংরেজ অধ্যাপক তিনি ওটেন সাহেব, তিনি তীব্র ভারত বিদ্বেষী ছিলেন। ভারতীয়দের তিনি নানা রকম বিদ্রুপ করতেন। একদিন ক্লাসের মধ্যে তিনি এক ভারতীয় ছাত্রছাত্রীদের সামনে কটু কথা বললেন, ভারতীয় সম্পর্কে বিদ্রুপ করলেন। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু সে সময় তার তীব্র প্রতিবাদ করেছিলেন এবং তখনকার দিনে প্রিন্সিপাল জেমসকে তিনি বারবার অনুরোধ করেছিলেন তার এই কৃতকর্মের জন্য ভুল স্বীকার করতে। কিন্তু যখন প্রিন্সিপাল স্যার তখন ঠিকমতো স্টেপ নেননি, তখন তিনি লাগাতার আন্দোলন করলেন। এরপরে তাকে সেখান থেকে বিতাড়িত করা হয়েছিল। তাকে ওটেন সাহেবকে ডিরেক্টলি অ্যাসাল্ট করার জন্য। এরপরে তিনি, আমরা সবাই জানি, তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শন শাস্ত্রে বিএ পাশ করেন। তারপরে বিলেতে যান। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইসিএস পাশ করেন। ভারতের অনেক উন্নত পদে চাকরি তিনি অনায়াসে প্রত্যাখ্যান করেছেন এবং দেশপ্রেমের, অর্থাৎ দেশপ্রেম যে কি জিনিস, অর্থাৎ ভারতকে স্বাধীন করার জন্য তিনি তখন পেয়ে গেলেন এক রাজনৈতিক গুরু, চিত্তরঞ্জন দাস। এর মাঝখানে একটু কথা বলে নেওয়া যায়, তার স্বাদেশিকতার ভাবনা, অর্থাৎ ছোটবেলায় যখন তিনি বেণীমাধব দাসের মতন কীর্তিমান শিক্ষককে পান, তার হাত ধরেই তার মনে দেশপ্রেমের ভাবনা জেগে ওঠে। দেশাত্মবোধক নানান কথা তার মধ্য দিয়ে আমরা শুনতে পাই। এরপরের ইতিহাস তো আমাদের সবারই জানা। তিনি মহাত্মা গান্ধীর, যে কোলে স্যার বলে গেলেন, 1938 এবং 1939 2 বছর তিনি ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। ত্রিপুরাতে একটু মনোমালিন্যের জন্য, অর্থাৎ আন্দোলনের রূপরেখা কিভাবে তৈরি হবে সেদিক দিয়ে মহাত্মা গান্ধীর সাথে তার একটু, অর্থাৎ আন্দোলনের রূপরেখার মত পার্থক্যের জন্য তিনি এরপরে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবাসীকে বলেছিলেন, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম, অর্থাৎ তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। যখন তিনি বললেন ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন, অর্থাৎ এটা আমাদের ছিনিয়ে নিতে হবে, এটা আমাদের অধিকার, তখন সমস্ত ভারতবর্ষের মানুষ যেন একইভাবে একসাথে জেগে উঠল। এই উত্তাল ইংরেজদের ভিত নড়িয়ে দিল এবং ইংরেজ তখন বুঝতে পারল যে ভারতবর্ষের বুকে কত বড় একজন লিডার চলে এসছে। 11 বার কারাবরণ করার পরেও তিনি কিন্তু তার দৃঢ় সংকল্প থেকে এক বিন্দু, এক চুলো তিনি সেখান থেকে সরে আসেননি। এরপরে ঘটনা আমরা অনেকেই জানি। তিনি কাবুল, মস্কো থেকে জার্মানিতে গিয়েছিলেন হিটলারের সাহায্য লাভের জন্য, কিন্তু দূরত্ব অনেক বেশি থাকার জন্য, ঠিকমতো সাহায্য না পাওয়ার জন্য হিটলার সেভাবে সাহায্য করতে পারেননি নেতাজিকে। তিনি চলে আসেন জাপানে এসে সেখানে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং সেই আজাদ হিন্দ ফৌজ আমাদের মণিপুরের ইম্ফল পর্যন্ত এসেছিল। আমাদের জাতীয় পতাকা কিন্তু ভারতবর্ষ স্বাধীনতার আগেই উত্তোলিত হয়েছিল। তো এই ইতিহাসগুলো সত্যি আমরা আজ গর্ববোধ করি, আমাদের দেশের এত বড় বীর সন্তান আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন। তিনি বাংলার গর্ব, ভারতের গর্ব, বাংলার বীর সন্তানকে আমি আরেকবার সশ্রদ্ধ প্রণাম জানাই। এবং আমাদের ছাত্রছাত্রীরা যারা আজ বাড়িতে বসে অনুষ্ঠান করছো, তাদেরকেও আমি বলি যে তোমরা দৃঢ় সংকল্প হও, জীবনের লক্ষ্যে এগিয়ে যাও। অর্থাৎ চলতে চলতে অনেক বাধা আসবে, কিন্তু বাধাকে দূর করেই আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে। অর্থাৎ টার্গেট ফিক্স করতে হবে এবং লক্ষ্যে অবিচল থেকে নিজেদের
বাধা বিঘ্নকে সরিয়ে দিয়ে আমাদের লক্ষ্যস্থলে পৌঁছতে হবে। তোমরাও একদিন আমাদের ভারতবর্ষকে আরো উন্নত জায়গায় নিয়ে যাবে। দূর থেকেই তোমাদের কাছে এই কামনা আমি রাখছি। তো সবশেষে আরেকটু বলে নিই, 1945 সালের 18ই আগস্ট তাইহুকু বিমানটি যে উড়েছিল তার ঘটনা আমাদের সবাই জানা, এবং এটা মৃত্যু রহস্য আজও সমাধান হয়নি। মাত্র 48 বছর তিনি বেঁচেছিলেন। আগের দিন প্রিন্সিপাল স্যার বলেছিলেন যে বয়স কোনো ফ্যাক্টর নয়, বয়স কোনো সীমারেখা হতে পারে না জীবনের সাফল্যের জন্য। ঠিক 39 বছর 5 মাস যেরকম আমাদের স্বামী বিবেকানন্দ বেঁচেছিলেন, ইনিও কিন্তু মাত্র 48 বছর। এই সময়কালের মধ্যে যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া যায় তিনি সেই সময় তার বিমান দুর্ঘটনায় সেই বিমানে ছিলেন, তাহলেও দেখা যাচ্ছে যে এই সময়কালের মধ্যে তিনি তার আন্দোলনের ছাপ, তার মেধার ছাপ কিভাবে রেখে গেছেন। সুতরাং আজকের দিনটা আমাদের কাছে চিরস্মরণীয়। তিনি যেখানেই থাকুন, মানুষ তো একদিন মারা যাবেই, কিন্তু নেতাজির মৃত্যু এরকম বীরের কোনোদিনও মৃত্যু হয় না। তিনি আজীবন বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে অন্তরে। পরিশেষে আরেকবার তাকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। My respected principal, teachers, guardians, elders and youngers, a very good morning to all of you. I am Sneha Adhikari going to deliver a speech about Subhash Chandra Bose. Subhash Chandra Bose was a great patriot and a selfless leader. He was born in the year of 1897 on the 23rd January in Odisha. After his early education in Kotak, he was admitted to the Presidency College in Calcutta. But he was transferred from here for his patriotic spirit. He did his bachelor's in philosophy in the University of Calcutta, and he completed the civil service exams in England, in which he was awarded the 4th place. But he was resigned from his place as he was unwilling to serve under the British. He returned back to India to take a part in the Indian freedom movement. He became the mayor of Kolkata. He was elected president of the Indian National Congress. He escaped from Kolkata and visited Germany and Japan. In Singapore, he formed the first national army, the INA, which was attacked the British India. From then, he is being known as Netaji. His last days were unknown. His coinage of Jai Hind and Dilli Chalo were taken up by the nation in the right earnest. আজাদির ডাক লাখ 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 শত্রুর চোখে চোখ রাখ রাখ র্যাঙ্গুন থেকে টোকিও সবাক ব্রেন্ডিরো বক্তব্য গাঢ় সাহস দাঁড়ালো উঠে সে দাঁড়ালো নতুনের দাবি স্বাধীনতা চাবি আজাদিন চাই মনে মনে ভাবি বিপ্লবী তুমি বিপ্লব চাই বিপ্লব আলে রক্ত সদস্য সময় বিবশ হয়ে দেশে সুভাষকে বোঝা শক্ত। নমস্কার, আমি দীপায়ন্ত রয়। আমি বাণীমন্দির রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস 1-এর ছাত্রী। আমি আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসকে প্রণাম জানিয়ে একটি গান পরিবেশন করছি। চলে
যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌনমণির মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌনমণির মুখে জাগালো ভাষা। আজি রক্ত কবলে গাথা, আজি রক্ত কবলে গাথা মাল্যখানি, বিজয় লক্ষ্যে দেবে তাদেরই গলে। ধন্যবাদ। আমরা আজকের দিনটিকে উদযাপন করছি। একটু আগে বলে গেছেন আমার সতীর্থ সমিত ভট্টাচার্য মহাশয়, খুব ভালো বলেছেন, বিশেষভাবে সমৃদ্ধ করেছেন তার তথ্য সমৃদ্ধ বক্তব্য দিয়ে। এখন আমি ডেকে নিচ্ছি আমার অন্যতম শ্রদ্ধেয় শিক্ষক শ্রী পিটার স্যার মহাশয়কে। सर थोड़ा इस साइड में आइएगा। सर हाँ हाँ सम्माननीय प्राचार्य महोदय, मेरे सभी आदरणीय सहकर्मी शिक्षक शिक्षिका वृंद और अनुपस्थित जिस प्रकार से खराब परिस्थिति के कारण हमारे प्यारे बच्चे विद्यार्थीगण अनुपस्थित हैं, उनको भी मैं मेरी ओर से सस्नेह और प्यार और हमारे पराक्रमी नेताजी सुभाष चंद्र बोस को श्रद्धासुमन अर्पित करते हुए छोटा सा वक्तव्य देना चाह रहा हूँ। हम जिस प्रकार से आप सब जानते हैं कि किस प्रकार से कठिन परिस्थितियों में अपने को डालते हुए भी अपना पराक्रम दिखाते हुए न केवल देश में हम सबको प्रेरित किए, लेकिन विदेशों में भी विदेश के लोगों को भी किस प्रकार से अपने देश के लिए, स्वदेश के की आज़ादी के लिए लड़ाई लड़नी है, उन्होंने बखूबी मतलब कि वीरता का पाठ पढ़ाया है। उसको हमें अभी भी हमारे मन में, हृदय में, अपने सभी अंगों में लेना चाहिए, क्योंकि आज़ादी ऐसे नहीं मिलती जब तक मतलब कि हम उत्सुक नहीं होंगे और वीरता अपने आप में उत्सुकता के साथ वीरता को नहीं लाएंगे, आज़ादी नहीं मिलने वाली है। जिस प्रकार से उन्होंने कहा है कि आज़ादी आसानी से मिलती नहीं है, छीनी जाती है, उसके लिए यहाँ तक कि खून का भी आह्वान किए हैं उन्होंने। मुझे कम से कम एक बूंद भी खून चाहिए, तब मतलब कि मैं आज़ादी दूंगा। इस प्रकार से उन्होंने जिस प्रकार से प्रेरित किए हैं, तो हमें मालूम हो गया है कि आज़ादी आसानी से नहीं मिलती है, ली जाती है। इसलिए उसके आवाज़ में, तथ्य में हमें हमेशा उत्सुक रहना चाहिए, सजग रहना चाहिए, क्योंकि अभी जिस प्रकार से परिस्थिति आ रही है, हमें अपनी आज़ादी को जिस प्रकार से 1947 ईस्वी में हमें राजनीतिक आज़ादी तो मिली है, लेकिन आर्थिक आज़ादी, सामाजिक आज़ादी अभी तक मतलब नहीं मिल पाई है। इसलिए ये सब को जुगाड़ करने के लिए हमें इन्हीं पराक्रमी पुरुष नेताजी के कदमों में चलना है। इसलिए जिस प्रकार से इनका
बहुत ही अच्छा मतलब कि एक सिद्धांत था। नेताजी होने के लिए सिर्फ आदेश बना करके, नियम बना करके दूसरों के लिए थोप देने से केवल नेता नहीं बन सकते हैं, या तो लोकप्रिय नेता नहीं बन सकते हैं। नेताजी होने के लिए सबसे पहले अपने आप को आत्मनियंत्रित करना पड़ेगा। जब तक अपने आप को प्रजा के लिए, देश के लिए या जनता के लिए जब तक मतलब कि उत्सर्ग नहीं करेंगे, तब तक नेता तो ऐसे साधारण रूप से बन जाएंगे, लेकिन विश्व स्तर पर या देश स्तर नेता जो उपाधि वो नहीं मिल सकता। इसलिए सबसे पहले आत्मनियंत्रण करना चाहिए, उसके बाद में दूसरों पर नियंत्रण। मैं इतना ही कह करके मैं अपना वक्तव्य अंत करता हूँ। जय हिंद। ঠিক বলেছি, বেশ 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 করেছি, প্রতিবাদী এক আগুনে পড়েছি, বেশ করেছি, ক্ষমতার মুখে পাথর ছুঁড়েছি, বেশ করেছি, শত্রুর মনে শঙ্কা পুঁতেছি, বেশ করেছি, যুদ্ধ 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 আওয়াজ তুলেছি, বেশ করেছি, সাবধান বাণী কখনো মানিনি, পারিনি টানতে ব্রিটিশের খানি, সমুখ সমরে এখনো হারিনি, ইতিহাস সবে আমারে কাহিনী। বোস His actions faster than thought. বোস They looked for him where he was not. বোস Incapable of being caught. বোস His lines were sharp and theirs were blot. বোস পরাজয় ভীতি, গরু রণনীতি, রেভলিউশন আকাশে বাতাসে আমি প্রতিনিধি, স্বাধীন চড়াই শালিক ঈগল, স্বাধীন প্রকৃতি বিকশিত হোক নবভারতের নবজয়গীতি, স্বাধীন সকাল আনবই কাল হব সেনাপতি, আগামীকালের ডাক সুন্দরে রক্ত বইলে স্বাধীনতা পাবে, ভয়কে হারালে নির্মম ভাবে জয়ের পথটা সোজা দেখা যাবে। বিপ্লবী আমি, বিপ্লব চাই, বিপ্লব আনে রক্ত, অশনি সময় পরাধীন দেশে সুভাষকে বোঝা শক্ত। Hello, I am Tonnima Shaha. I am a student of class 10 of Banimundi Railway HG School. Today we are celebrating 125th birth anniversary of Netaji Subhash Chandra Bose. So I want to say something about him. Netaji Subhash Chandra Bose was a famous freedom fighter. He was born on 23rd January 1897 in Cuttack. His father's name was Janakinath Bose. He came of a very well-to-do family. Even as a child, he showed signs of future greatness. He was a very brilliant boy at school. When a European professor made some bad remarks for Indians in the school, he beat him. He was expelled from the school. He passed the matriculation examination from Cuttack. Then he joined the Presidency College, Calcutta. He passed his BA from another college in the first division. Then he went to England and took the triple degree from Cambridge University. He also passed the ICS examination, but he was not interested in becoming high official. He wished to serve his country, so he resigned from ICS. He joined the Congress movement to serve the cause of the freedom of the country. He belongs to the forward group of the Congress. In 1939, he was elected president of Congress. As he had differences with Gandhiji, he resigned the presidentship. British Government House arrested him for his movement against the British, but he escaped from India during the Second World War. He went to Germany to seek help. Hitler received him warmly and promised all possible help. He gave Netaji military training for 2 years. Now he became a good general. While in Germany, he raised the Indian National Army from among the Indian prisoners of war. He came to Japan to be nearer India. Here he also raised the army. With his army, he started towards India. He attacked India from the side of Assam. He got a little success in the beginning, but Germany and Japan fell soon after. He flew to Japan. It is said that his plane crashed on the way and he died.
Though Netaji is no more in this world, yet his name will ever shine. He will always be counted as one of the greatest freedom strugglers of the country. He used to say, "Give me blood and I will give you freedom." Thank you. Abre
नमस्ते, मैं दिशा मोदक कक्षा 8 की छात्र हूँ। मैं आज 23 जनवरी नेताजी सुभाष चंद्र बोस जी के जन्म दिवस पर आप सभी को उनके बारे में कुछ बताना चाहती हूँ कि वे कौन थे और किस तरह उन्होंने हमारी आज़ादी के लिए लड़ाई की थी। नेताजी सुभाष चंद्र बोस जी का जन्म 23 जनवरी 1897 को उड़ीसा के कटक में हुआ था और उनका निधन 18 अगस्त 1945 में हुआ था। जब उनकी मृत्यु हुई थी वह केवल 48 वर्ष के थे। वह एक महान भारतीय राष्ट्रवादी नेता थे जिन्होंने ब्रिटिश शासन के खिलाफ भारत की आज़ादी के लिए द्वितीय विश्व युद्ध के दौरान बड़ी हिम्मत से लड़े थे। नेताजी भारत के एक क्रांतिकारी स्वतंत्रता सेनानी थे जिन्होंने बहुत संघर्ष किया और एक बड़ी भारतीय आबादी को स्वतंत्रता संघर्ष के लिए प्रेरित किया। तुम मुझे खून दो, मैं तुम्हें आज़ादी दूंगा, दिल्ली चलो और जय हिंद जैसे नारों ने सुभाष चंद्र बोस ने भारतीय स्वतंत्रता संग्राम में एक नई जान फूंकी थी। उनके इस जोशीले नारे ने सारे भारत को एकता की सूत्र में बांधने का काम किया था। ये कुछ ऐसे नारे हैं जो आज भी राष्ट्र महत्व के अवसरों पर हमें याद दिलाते हैं कि हम एक हैं। उसके बाद सुभाष चंद्र बोस ने दिल्ली चलो का नारा दिया ताकि देश से अंग्रेजों को खदेड़ देना है। हालांकि 18 अगस्त 1945 में एक हवाई दुर्घटना में उनकी मौत हो गई। हालांकि कुछ लोगों का मानना है कि इस विमान दुर्घटना में उनकी मौत नहीं हुई थी। सुभाष चंद्र बोस की मौत आज भी रहस्य बनी हुई है। इसी तरह नेताजी सुभाष चंद्र बोस जी ने हमारी स्वतंत्रता के लिए अपना योगदान दिया था। धन्यवाद। Good morning, respected principal sir, teachers, parents and all my dear friends. My name is Annesha Rakit. I am here today to speak a few words about Subhash Chandra Bose. Subhash Chandra Bose was one of the greatest leaders of India. He is famous by the name of Netaji. Netaji Subhash Chandra Bose was born on 23rd January 1897 in Kotak. His father's name was Janakinath Bose, was a famous lawyer. His mother's name was Prabhavati Devi. Netaji started the newspaper Swaraj. Netaji was the president of the Indian National Congress. Netaji formed Azad Hind Fauj and Indian National Army. His famous slogans are "Give me blood and I shall give you freedom." Netaji wrote the book The Indian Struggles 1920 to 1942. It is said that Netaji died on 18th August 1945 in a plane crash. Thank you. Jai Hind. এবার আমি দেখে নিচ্ছি শ্রদ্ধেয় শিক্ষক রমাপতি দীপ মহাশয়কে। আজকে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে ভারত মাতা বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন উপলক্ষে এসেছি। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর 124তম জন্মবার্ষিকী পালন হচ্ছে সারা দেশ জুড়ে। এই দিনটি অন্যভাবেও বলা যায় 125তম জন্মদিন এবং সেই লক্ষ্যে 125তম জন্মবার্ষিকী পালন উদযাপন হবে আগামী বছর। আজ থেকেই তার শুভ সূচনা হচ্ছে সারা দেশ জুড়ে। নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মের সাথেই যেন ভারতবর্ষের স্বাধীনতার লক্ষ্যে যে তিনি আওয়াজ পরবর্তীকালে দিয়েছিলেন দিল্লি চলো, তার জন্মদিন সেই ঘোষণায় যেন ঘোষিত হয়েছিল। তার সেই ক্রন্দনের মধ্য দিয়ে পরবর্তীকালে তিনি বিবেকানন্দ বাণী এবং আদর্শ অনুসরণ করে নিজেকে দেশ মাতার জন্য গড়ে তুলেছিলেন করে রাখতে। কিন্তু এই বিশেষ ব্যক্তিত্বকে ব্রিটিশ সরকার কারারুদ্ধ করলেও তিনি তার পুলিশের যুদ্ধের দৌড়ে পালিয়ে গেছেন। পৃথিবীর এ প্রান্ত থেকে সে প্রান্ত কাবুল, সিঙ্গাপুর, পালমা প্রভৃতি দেশ তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং 1944 সালে আজাদি ফৌজের সর্বাধিক নায়কত্ব বহন করেন। 1944 সালে
আজাদ হিন্দ ফৌজে সর্বাধিনায়কত্ব গ্রহণ করেন। তিনি ব্রিটেন আমেরিকার উপর ঝাঁপিয়ে পড়েছেন বিশেষ প্রশিক্ষিত আজাদ হিন্দ বাহিনীর মাধ্যমে। ভারত বঙ্গদেশ অঞ্চলে এসে ব্রিটিশ সরকারকে আঘাত হানবার চেষ্টা করেছেন, কিন্তু সেদিন ভারতবাসী কোনো সারা সাথ তাকে দেননি। তার অনেকগুলো কারণ ছিল। সেই সময় 1942 সালে যে আন্দোলনের নেতৃত্ববর্গ তারা বেশিরভাগই কারাগারের অন্ধকারে বন্দী ছিলেন। 1943 সালে দেশ জুড়ে দুর্ভিক্ষ, ক্ষুধার্ত মানুষ, দুর্বল অসহায় মানুষ তারা খানিকটা দুর্ভিক্ষের মধ্যে জীবন মৃত অবস্থায় ছিলেন, যার ফলে নেতাজি ভারতবর্ষের সীমান্তে মুক্তির জাতীয় পতাকা উত্তোলন করলেও ভারতের জনগণ তার ডাকে সাড়া দিয়ে ওঠেননি, যার ফলে তাকে ফিরে যেতে হলো। নেতাজি জন্মদিন পালন উপলক্ষে আমরা প্রতি বছর জাতীয় পতাকা স্থলে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণ করি ঠিকই, কিন্তু তিনি আর আমাদের মধ্যে তো ফিরে এলেন না। প্রশ্নবোধক রইল তার জীবন অন্তর্ধান। সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বলো জয় বাংলা, বলো জয় বাঙালি, বলো জয় ভারতে, বলো জয় পৃথিবী, বলো জয় পৃথিবী, বলো জয় পৃথিবী, বলো জয় বাংলার, বলো জয় বাঙালি, বলো জয় ভারতের, বলো জয় পৃথিবীর, বলো জয় বাংলার, বলো জয় বাঙালি, বলো জয় ভারতের, বলো জয় পৃথিবীর, বলো জয় বাংলার, বলো জয় বাঙালি, বলো জয় ভারতের, বলো জয় পৃথিবীর, বলো জয় বাংলার, বলো জয় বাঙালি, বলো জয় ভারতের, বলো জয় পৃথিবীর। ভারতে পৃথিবীর মহাতীর্থ, বাংলা দোহারি শ্রীমন্দির। ভারতে পৃথিবীর মহাতীর্থ, বাংলা দোহারি শ্রীমন্দির। বাংলা জাগিলে জাগিবে ভারত, ভারত জাগিলে জাগিবে জগৎ। বাংলা জাগিলে জাগিবে ভারত, ভারত জাগিলে জাগিবে জগৎ। বাঙালি জাতির স্বর্ণ ভবিষ্যৎ, বাঙালি জাতির স্বর্ণ ভবিষ্যৎ। জাগ্রত বাণীর মহান ঋষি, বলো জয় বাংলা, বলো জয় বাঙালি, বলো জয় ভারতের, বলো জয় পৃথিবী। শস্য শ্যামলা সোনার বাংলা, গর্ভে ধরেছে সুসন্তান। শস্য শ্যামলা সোনার বাংলা, গর্ভে ধরেছে সুসন্তান। রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষ, রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষ, এমন কত মহান প্রাণ। শ্রী
Sharifa Haldar, Class 12, Banimundi Railway HS School. Give me your blood and I shall give you freedom. The quote of Netaji Subhash Chandra Bose inspired thousands of Indian youths to join the struggle for independence from the British colonial rule. A pivotal figure in India's freedom movement, Netaji is considered by many as one of the greatest leaders ever born. To commemorate his contribution to India's struggle for independence, every year on 23rd January, Subhash Chandra Bose's birthday is celebrated across various parts of our country. In 2021, Subhash Chandra Bose Jayanti falls on Thursday. It will mark his 124th birth anniversary. Born in Cuttack, Odisha, Subhash Chandra Bose was born in a well-off family. A brilliant student, Netaji ranked second in the matriculation examination and fourth in the Indian Civil Services examination. He quit his high-paying ICS job and came back to India from England in 1921 to join India's struggle for independence. He formed the Aga Hind Force, a military regiment designed to counter the British. With socialist beliefs and thoughts, Netaji inspired millions of youths to join the struggle for independence. Some of his famous quotes are, "Freedom is not given, it is taken. It is our duty to pay our liberty with our own blood." And he also said, "No real change in history can be achieved by decisions or discussions." My name is Papai Chandra Roy. Respecting principal sir, teacher and my all dear friends. Subhash Chandra Bose was born on 23rd January 1897 in Cuttack. Subhash Chandra Bose's father name is Janakinath Bose and his mother name is Prabhavati Bose. Subhash Chandra Bose was popular known as Netaji. Subhash Chandra Bose is a member of Indian National Congress. Subhash Chandra Bose became the president of Indian National Congress in 1936. Subhash Chandra Bose is a great nationalist and a freedom fighter. Subhash Chandra Bose was different from Mahatma Gandhi because Subhash Chandra Bose is violent freedom fighter. The British put Subhash Chandra Bose under house arrest. Subhash Chandra Bose left the country secretary in 1941. Subhash Chandra Bose is dead in 1945. Thank you. Have a nice day. Sir, I'm Shantan De. I reading in class 1. আমি একটা নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মদিনে একটা দেশাত্মবোধক গান করছি। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, আমি আসি আসি পড়ব বাসি দেখবে ভারতবাসী, আমি আসি আসি পড়ব বাসি দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। কালের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা গো, কালের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা গো, বড় লাটকে মারতে গিয়ে মালা আরেকে ইংল্যান্ডে বাসি, বড় লাটকে মারতে গিয়ে মালা আরেকে ইংল্যান্ডে বাসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, আমি আসি আসি পড়ব বাসি দেখবে ভারতবাসী, আমি আসি আসি পড়ব বাসি দেখবে ভারত
freedom fighter in India. He was born on 23rd January 1897 at Kotak in Orissa. His father's name was Janaki Nath Bose, a lawyer. Subhash Bose had his early education in Kotak. He passed the ICS exam from England. He became mayor of Kolkata and president of the Indian National Congress. He formed the Indian National Army to fight against the British. Netaji coined Jai Hind. We all call him Netaji. Namaskar. অনুষ্ঠানের আমরা একদম শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। আমি অনুরোধ করছি আমার শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয়কে তার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের সমৃদ্ধ করতে। শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বিদ্যালয়ের অফিস কর্মচারীবৃন্দ, কোভিডের জন্য উপস্থিত নেই ছাত্রছাত্রীরা, কিন্তু স্নেহের ছাত্রছাত্রীরা যারা দূরে বাড়িতে আছো তোমাদের জন্য স্নেহ, এবং তোমাদের অভিভাবক অভিভাবিকা যারা অন্যান্যবার বিদ্যালয়ে উপস্থিত হন, যারা বাড়িতে আছেন, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 124তম জন্মবার্ষিকী পালন করছেন। আমরাও পালন করছি, তোমরাও বাড়িতে করছো। তোমাদের অভিভাবকদের অভিনন্দন, ধন্যবাদ। একটা জিনিস মনে হতে পারে যে গত অনুষ্ঠান যেটা 12ই জানুয়ারি হয়ে গেল, যে হয়তো বুঝি ছাত্রছাত্রীরা এই ধরনের অনুষ্ঠান থেকে বঞ্চিত হচ্ছে। আমার একটু অন্যরকম মনে হচ্ছে, যে আমার মনে হয় ইনভলভমেন্টটা এই অনুষ্ঠান পালনের ক্ষেত্রে যে উদ্যোগ আমাদের কালচারাল কমিটি নিয়েছেন সদস্যবৃন্দ অতি গুরুত্বপূর্ণ। এতে হয়েছে কি যে ছাত্রছাত্রীরা আরো বেশি করে এইসব অনুষ্ঠানের প্রতি মনোযোগী হয়েছে। তারা তাদের বক্তৃতায়, তাদের কবিতা আবৃত্তিতে, তাদের গান নাচ এই যে পালন করছে বাড়ির মধ্যে, এদের বাড়ির আর 5 জন সদস্য সেখানে অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। বিশেষ করে ছোটরা যারা অনুষ্ঠানটা করছে অত্যন্ত উৎসাহ নিয়ে। তো এটা একটা অন্য দিক, কিন্তু এটা কিন্তু বাড়ি বাড়ি ছড়িয়ে পড়েছে, যেটা বিদ্যালয়ের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকতো। তো আজকে এই ধরনের অনুষ্ঠান তারা যখন আবার অনলাইনে ইউটিউবের মাধ্যমে দেখতে পাবে, তাদেরও ভালো লাগবে এবং বাড়ির সদস্যদেরও ভালো লাগবে। এবার ফিরে আসি নেতাজির জন্মবার্ষিকীর কথায়। বিদ্যালয়ের আমাদের যে সমস্ত শিক্ষক আছেন তাদের মধ্যে কয়েকজন খুব সুন্দরভাবেই বলেছেন। প্রথমে কোলে স্যার নেতাজি সম্বন্ধে, বিশেষ করে তার মৃত্যু রহস্য এবং বিভিন্ন কমিটি সেটি সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা যারা জানতাম না, জানলাম অনেক কিছু। পরবর্তীতে সমিত স্যার তার বাল্যকাল থেকে একেবারেই নেতাজি হয়ে ওঠা অবধি খুব সুন্দরভাবে বলেছেন, যেটা আমরা সবাই জানি যে নেতাজি যে কত মেধাবী ছাত্র ছিলেন। তো মেধাবী ছাত্র বললে আধুনিক কালে আমাদের সমাজে ধারণা এরকম হয় যে সে একটু আত্মকেন্দ্রিক হয়ে পড়ে বুঝি। সে যেন অন্যের কথা, পাশের বাড়ির লোকের কথা, সমাজের কথা ভাবে না, কারণ তাকে আইসিএস হতে হবে বা আইএস হতে হবে বা ডাক্তার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে। কিন্তু আমরা নেতাজির কাছে কি শিক্ষা পেলাম? যে তিনি আইসিএস 4th হয়েছিলেন,
চাকরিতে যোগদানের আগেই তার বাড়ির সদস্যদের চিঠি লিখে জানান যে না, আমি এই কাজের জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করিনি। তাহলে এখন যদি কোনো বাবা মা প্রশ্ন করেন আমার ছাত্র বা আমার ছেলে বা মেয়ে যদি সরকারি উচ্চ পদে পায়, চান্স পায়, সে আইসিএস বর্তমানে আইএস হয়েছে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ যে সার্ভিস, সেখানে যদি চান্স পায় তাহলে নেতাজির আদর্শে নিজেকে গড়ে তোলার পর সে কি করবে? সেই ভাবনাটি সেই ছাত্রছাত্রীর উপর ছেড়ে দেওয়াই ভালো। সে যদি মনে করে আয়েস ছেড়ে দিয়ে আমি সমাজের বৃহত্তর কাজে নিজেকে উৎসর্গ করব, সেটা তার উপরই ছেড়ে দেওয়া ভালো। আমাদের ডিকটেট করার কিন্তু এটা সময় না যে নেতাজি ছেড়ে দিয়েছিলেন আইসিএস। আমাদের শুধু এটা তুলে ধরার কথা যে আইসিএস কে ত্যাগ করে তিনি, তার বাবা খুবই ধনী ছিলেন, তা সত্ত্বেও তিনি যে দরিদ্রের থেকেও বেশি সংগ্রামী জীবনযাপন করেছেন, এই জায়গাটা তুলে ধরা। কোন ছাত্র কি হবে, কোন ছাত্রী কি হবে, প্রাইমারি থেকে উচ্চ শ্রেণী, সেখানে আমাদের কিন্তু ডিকটেট করার জায়গা নেই যে এটা আমরা বলে দেব যে তুমি এই হবে। সেটা সে যখন সাবালক হবে বা সাবালিকা হবে সেই জায়গায় পৌঁছবে তার উপরে। তবে নেতাজির ছোটবেলা থেকে, যেটা সুমিত স্যার বলছিলেন, কতগুলো জিনিস জানা যায়। তার মায়ের নাম প্রভাবতী দেবী, কিন্তু তার আরো একটি মা ছিলেন গুরুপত্নী, তার তো রাজনৈতিক গুরু রাসবিহারী বোস। বাসন্তী দেবী মা বলতে অজ্ঞান, এবং সেখানে নানান ধরনের খাবার খাওয়ার বায়না করতেন। কৃষ্ণা বসু সম্প্রতি তার লেখা, যিনি মারা গেছেন, তার লেখা আনন্দবাজারে বেরিয়েছে, এগুলি সমস্ত বেরিয়েছে। আরো একটা কথা যে আমরা জানি যে নেতাজি খুবই সাহসী, খুবই পরাক্রমশালী ব্যক্তি, কিন্তু এত সফট হার্টেড পার্সন আর কেউ ছিলেন না। এত নরম হৃদয়ের, অল্প কিছু বকাঝকা করলে নেতাজি কিন্তু কান্নাকাটি করতেন, শুরু করে দিতেন। এই লেখাগুলো কিন্তু কৃষ্ণা বসুর লেখাতে এই পড়লাম। তো এখন এই দিকটা কিন্তু দেখা যে বিশেষ করে বাঙালিকে সারা ভারতবর্ষে একটা ব্যঙ্গাত্মক উক্তি দেওয়া হয় যে বাঙালি অত সাহসী না। কিন্তু এখানে আমি প্রাদেশিকতা আনছি না, কিন্তু নেতাজির জীবনীতে এটা ভাবলেই অবাক লাগে যে তিনি বাড়িতে বসে প্ল্যান করছেন যে এই জানুয়ারির শীতে আমি গোমো স্টেশন যাব, তারপর যাব আফগানিস্তান, সেখানে ছদ্মবেশ ধারণ করব এবং বোবা কালা হয়ে যাব, কারণ পুস্তু ভাষা তিনি জানেন না, ধরা পড়ে যাবেন, বা ব্রিটিশরা তাদেরকে ব্রিটিশের গুপ্তচর ভাববে, সোভিয়েত রাশিয়া, এসব কিছু অতিক্রম করেও তিনি সোভিয়েত রাশিয়া গেছেন, পরে জার্মান গেছেন, জার্মানে হিটলারের সঙ্গে দেখা করেছেন একবারই। কিন্তু হিটলার সঙ্গে দেখা করাটাও অনেকের বিতর্ক যে তিনি একজন ফ্যাসিস্ট নেতার সঙ্গে দেখা করলেন, মুসলিনের সঙ্গে দেখা করলেন, তোজোর সঙ্গে দেখা করলেন, জাপানের প্রধানমন্ত্রী, এত সব ফ্যাসিস্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করলেন। তাহলে তিনি কি ফ্যাসিবাদী ছিলেন? তার জীবনে কিন্তু বলে না তিনি ফ্যাসিবাদী ছিলেন। তার মতো এত বড় সমাজতান্ত্রিক কেউ ছিলেন না। জওহরলাল নেহরু যেরকম সোশ্যালিস্ট আইডিয়াতে বিশ্বাসী ছিলেন, ওনারা একই সঙ্গে দুজন যখন কংগ্রেসে ছিলেন, যে ঘটনাগুলো বলেছে আমি পুনরুক্তি করছি না, 1939 সালে পট্টবী সীতারামাইয়াকে কেন্দ্র করে তিনি জিতে গিয়েছিলেন, তা সত্ত্বেও নেতা গান্ধীজির যে ক্যান্ডিডেট ছিলেন সেই পট্টবী সীতারামাইয়া হেরে গিয়েছিলেন। তারপরের কাহিনী আমাদের জানা যে তিনি পদত্যাগে বাধ্য হন, ফরওয়ার্ড ব্লক গঠন করেন 1939 সালে। তো যে কথা বলা যে তিনি যে এই অক্ষ শক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন, তার একটাই উদ্দেশ্য, তার ইন্টেনশনটা দেখতে হবে। তিনি কি ভারতবর্ষে ফ্যাসিবাদী কায়েম করার জন্য করেছিলেন? না, তিনি চেয়েছিলেন শত্রু শত্রু আমার মিত্র, এটাকে রিয়েল পলিটিক বলা হয় রাজনীতির ভাষায়। তো তিনি রিয়েল পলিটিক ছিলেন এবং তখন তাদের সঙ্গে মিত্রতা স্থাপন করেছিলেন। একজন যখন সাহায্য করেননি, অন্যদিকে গেছেন, অর্থাৎ জার্মান যখন তিনি সাহায্য পেলেন না। এবং এখানে বলে রাখা ভালো যে জার্মানে যে যুদ্ধবন্দী যারা ছিলেন তারাই কিন্তু
প্রথম তাকে নেতাজি সম্বোধন করেছিলেন, এবং জার্মানে তিনি ফ্রি বেতার সেটা প্রতিষ্ঠা করেছিলেন এবং ওখান থেকে বক্তব্য রাখতেন। সে সমস্ত খবরের কাগজে আগেই বেরিয়েছে, এখনো প্রতিদিন প্রায় দেখা যাচ্ছে যে সেখান থেকে সেই বেতার ইত্যাদি তার যেগুলো ছিল সেগুলি কিভাবে তিনি দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন। কখনো ফ্যাসিজমের কথা বলেননি। আসলে এটা অনেকে এইভাবে ব্যাখ্যা করা হয় বা ব্যাখ্যা করা বলেন, নেতাজিকে একটু অন্যরকম ভাবে তির্যক মন্তব্য করা হয় নেতাজি সম্বন্ধে, যে তিনি কিন্তু একেবারেই গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক ছিলেন, যেটা পরবর্তীতে সমাজতান্ত্রিক, যেটা 42তম সংবিধান সংশোধনে সেটা যুক্ত হয়েছে। অথচ নেতাজি বলেছিলেন দেশ স্বাধীন হওয়ার পর সমাজতান্ত্রিক ভাবধারায় 10 বছর একনায়কতন্ত্র চালাতে হবে। তো যাই হোক, স্বপ্ন তো মানুষের স্বপ্ন থাকে, এবং সেখানে সব থেকে বড় কথা যে INA স্টুডেন্টরা অনেক সময় পরীক্ষার খাতায় ভুল করে যে আজাদ হিন্দ ফৌজকে গঠন করেছিলেন। আমরা এমনভাবে জড়িয়ে আছি এই আজাদ হিন্দ ফৌজের সঙ্গে নেতাজির নাম, তো বলে ফেলি যে নেতাজি সুভাষচন্দ্র বোস। এটা ভুল উত্তর হয়ে যায়, স্টুডেন্টদের জন্য এটা বলছি। তবে রাসবিহারী বসু তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তীতে তাকে হস্তান্তর করা হয় নেতাজির হাতে। তিনি এই বাহিনীকে সুন্দরভাবে সাজিয়েছিলেন, এবং এখানে ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের নাম অনুসারে মহিলাদের একটি উইং ছিল। আজাদ হিন্দ ফৌজ, যেটা পরবর্তীতে তিনি সাবমেরিনে করে জার্মান থেকে জাপানে আসেন, এবং মাদাগাস্কারে ওখানে চেঞ্জ হয়ে যায়, যে তার সাবমেরিনও চেঞ্জ হয় যে জাপানে যখন আসেন। তো জাপান অনেক ক্ষেত্রে সহযোগিতা করেছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণতি আমরা জানি, যেহেতু জাপানের পরাজয় হয়েছিল, ফলে আইনের দ্বারা ভারতকে স্বাধীন করার এটা যে একটা স্বপ্ন, এটা পুরোপুরি ব্যর্থ কিন্তু হয়নি। আমরা অনেক সময় বলি পুরোপুরি ব্যর্থ হয়েছে। যারা টিভিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান শোনেন, আমাদের প্রাক্তন যারা সেনাবাহিনীর মেজর বা বিভিন্ন ধরনের পদে ছিলেন, তারা আলোচনা করেন, এবং সেদিনে একটা দেখলাম একজন ঐতিহাসিক এসছেন, তাতে বলছেন যে 40,000-এর মধ্যে 20,000 সেনানী আইনের তারা কিন্তু উৎসর্গ করেছেন নিজেদের জীবন ভারতবর্ষের স্বাধীনতার জন্য। এবং পরবর্তীতে যখন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্বাধীনতার পর আসেন, তখন তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ভারতবর্ষকে আমরা স্বাধীনতা দিতে বাধ্য হয়েছিলাম আইনের এই ক্রিয়াকলাপের জন্য। নেতাজি সুভাষচন্দ্র বসুকে অনেক বেশি ক্রেডিট দেওয়া হয়েছে। তাই বলে আমরা মহাত্মা গান্ধীকে ডিসক্রেডিট কিন্তু দিচ্ছি না। দুজন মহান ব্যক্তিত্ব, দুজনের মত পথ আলাদা। এমনকি নেতাজি নিজে মহাত্মা গান্ধীকে অনেক বেশি শ্রদ্ধা করতেন। সেখানে ফরওয়ার্ড ব্লক গঠন করার পরেও এটাও কিন্তু আমাদের জেনে রাখা দরকার, নেতাজি কিন্তু কখনোই অন্য কোনো নেতার সঙ্গে তিক্ত সম্পর্কে জড়িয়ে পড়েননি। সুতরাং এই জিনিসগুলো আমরা আমাদের বিদ্যালয়ে আজকের দিনে আলোচনা যে করছি, তার একটাই প্রধান উদ্দেশ্য, আমরা শিক্ষা প্রদানের সঙ্গে, শিক্ষা দানের সঙ্গে যুক্ত আছি। তাহলে আমরা কি করব, আমাদের ছাত্রছাত্রীদের বিভিন্ন মনীষীর ভাবধারাগুলো তাদের সামনে তুলে ধরব। তাকে বলবো না যে তুমি নেতাজির এই পথ অনুসরণ করো, বিবেকানন্দের এই পথ অনুসরণ করো। বিবেকানন্দের পথ কিন্তু অনুসরণ করেছিলেন নেতাজি নিজে। 16 বছর বয়স তখন স্বামী বিবেকানন্দের আদর্শে তিনি নিজেকে গড়ে তুলেছিলেন। সুতরাং আমাদের শিক্ষক শিক্ষিকাদের আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে বিভিন্ন মনীষীর যখন জীবনযাপন আমরা পালন করব বিদ্যালয়ের মধ্যে, তাদের সম্বন্ধে ভালো ভালো দিকগুলো তুলে ধরব, এবং ছাত্ররা সেখান থেকেই অনুপ্রেরণা পাবে। নতুবা সমাজে যা বইছে, তারা যদি সেদিকেই ভেসে চলে, তাদের জীবন হয়তো সঠিক খাতে বইবে না। সুতরাং এই ডিরেকশনটা আমাদের দিয়ে দিতে হবে, যে লক্ষ্যটা সে নিজে ঠিক করুক পরবর্তীতে, কিন্তু বিভিন্ন আদর্শ, বিভিন্ন যে গুণাবলী মহান ব্যক্তিদের, সেটা আমাদের তুলে ধরতে হবে। তো অনেক কথাই বলা হয়ে গেছে, কিন্তু নেতাজি সম্বন্ধে বলে শেষ হবে না। তো নেতাজি আমাদের মধ্যে বেঁচে আছেন, বেঁচে থাকবেন, আগামীতেও আমরা নেতাজি বেঁচে থাকলে, আমরা নিজেরা বেঁচে থাকলে নেতাজির জন্মদিবস আবার পালন করব। পালন করার উদ্দেশ্য একটাই, যে আজকের দিনটা
শীতের মধ্যেও যেন একটা উষ্ণতার পরশ নিয়ে আসে আমাদের মনে। অন্তত দেশপ্রেমের চিন্তা ভাবনা যদি আমরা বাকি দিনগুলো নাও করে থাকি, আজকের দিন কিছুটা হলেও করি। কেউ কেউ দেশপ্রেম দিবস এটা পালন করছে, পরাক্রম দিবস হিসাবে পালন করার কথা সরকারিভাবে, কেন্দ্রীয় সরকারিভাবে ঘোষণা হয়েছে। একটি কালকা মেলকে নেতাজি এক্সপ্রেস করা হচ্ছে। এগুলো তো ঠিকই আছে, কিন্তু আসল হচ্ছে এই যে 130 কোটি ভারতবাসী আমরা, নেতাজি কিন্তু কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের মানে ব্যক্তিগত মালিকানা না, এটা কিন্তু সারা ভারতবাসীর। আর সারা বিশ্ব প্যাট্রিয়ট হিসাবে, দেশ নায়ক হিসাবে, দেশ সেবক হিসাবে নেতাজিকে আগেও স্বীকৃতি দিয়েছে এবং এই স্বীকৃতি চলতেই থাকবে। তবে বিতর্ক চলুক, বিতর্কের মধ্য দিয়েই সত্যটা বেরিয়ে আসবে, সেটা তার মৃত্যু রহস্যই হোক বা তার অন্যান্য কার্যাবলীই হোক। তো নেতাজি আমাদের সবার মধ্যে বেঁচে থাকুন, আর আমরাও ছাত্রদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের বিদ্যালয়ের মধ্যে নেতাজির আদর্শকে আরো সঞ্চারিত করতে পারবো, এই ধারণা রেখে, এই কামনা রেখে, নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ স্যার। বক্তব্যকে সুন্দরভাবে উপস্থাপন করা এটা কিন্তু একটা বিরাট কৌশল। রবি ঠাকুর বলেছিলেন, সহজ কথায় যায় না বলা সহজে। সহজ কথাকে সুন্দরভাবে সহজ করে বলা, এর থেকে কঠিনতম কাজ আর নেই। আমাদের অধ্যক্ষ মহাশয়, যারা খুব ভালো বলিয়ে কইয়ে, কই কথাটা আমাদের বাংলা, তাদের মধ্যে অন্যতম। আমি আমার ছাত্রছাত্রীদের বলছি, বা আমাদের ছাত্রছাত্রীদের বলছি, আজকে যারা যারা বক্তব্য রেখেছেন তাদের কথাগুলো খুব মন দিয়ে শোনো। এগুলো সব তোমাদের জন্য। তোমরা সমৃদ্ধ হবে, এটুকু আমি 100% বলতে পারি। যারাই বলেছেন তারাই অজানা অনেক তথ্য কথা পরিবেশন করেছেন। মন দিয়ে শুনবে। আমি জানি তোমরা সারাদিন পড়াশোনা করো, সময় পাও না। ওই পড়াশোনার ফাঁকি না হয় কষ্ট করে একটু শুনে নিও, লাভ তোমাদেরই হবে। আমার অধ্যক্ষ মহাশয় বলেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের মধ্যে আছেন, তিনি থাকবেন। যে মানুষটা 124 বছর কাটিয়ে দিলেন, তবু যেন মনে হয় সেদিন সকাল। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি মানে এই নয় যে আজকে নেতাজির প্রতিকৃতি রাখলাম, তাকে মাল্যদান করলাম, তাকে চন্দন দিলাম, একটা কথা বললাম, শেষ। তা নয়। আমরা শিক্ষক শিক্ষিকা, আমাদের মনে প্রাণে, আমাদের চলনে বলনে করণে সবকিছুতে নেতাজি বর্তমান। এখন জাতীয় সঙ্গীত হবে। আমি আমরা সকলকে বলবো সাবধান ভঙ্গিতে দাঁড়াতে। ধন্যবাদ সকলকে। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे। गाहे तब जय गाथा, जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे